এবারের বাজেট সব শ্রেণী পেশার মানুষের জন্য, মন্তব্য অর্থমন্ত্রীর। বিদ্যুতের বাড়তি লাইনের ত্রুটিতে লোডশেডিং হচ্ছে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। এবং উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের বাজেট সব শ্রেণী পেশার মানুষের জন্য মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত স্বৈরাচারী সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাজেটে প্রতিফলিত হয়নি। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে, যেন অর্থের অপচয় না হয় সেসব ভেবেই প্রকল্প নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের নীতি ও দর্শনের বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বাজেট তৈরির সময় সবার জন্য বাংলাদেশ, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির উপর রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তায় প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, ১.৫ শতকের উপর ধরে দেশবাসী, আমি মনে করি সেটা মিস করেছে। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির গড় হার 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় অসম্ভব বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় বাজেট 2026-27 সিপিডির পর্যালোচনার শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই মন্তব্য করেন। তিনি বলেন, উন্নয়ন বাজেটে থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যেতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে খাদ্য ও জ্বালানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি দক্ষ ও বাস্তবসম্মত মুদ্রানীতি গ্রহণ করতে হবে। এই লক্ষ্য অর্জনে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখতে হবে। নিম্ন আয়ের মানুষের উপর করের চাপ বাড়ছে বলেও মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক। মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে কতখানি বাস্তবায়ন হলো, আমাদের যে ধারাবাহিকভাবে বাস্তবায়নের দুর্বলতা সেটা কতখানি কাটিয়ে উঠতে পারলাম। কারণ বাস্তবায়ন না হলে এই যে খাতওয়ারি লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে না। বর্তমান সরকার তারা বলছে যে তাদের শাসনের 18 মাসের মধ্যেই তারা 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, যেটা কিনা একটা বিরাট আকাঙ্ক্ষা। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা হবে। বিনিয়োগটা কোথা থেকে হবে? বিনিয়োগ সম্পর্কিত সমস্যা আমরা বলেছি ইতিমধ্যেই, যে ঋণের প্রাপ্যতা কিংবা ঋণের সুদের হার এবং কতগুলো স্ট্রাকচারাল সমস্যা, কাঠামোগত সমস্যা অনেক দিন থেকে রয়েছে, অবকাঠামোগত বিষয়। প্রস্তাবিত বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে বাজেট প্রণয়ন না হওয়ার কারণে দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য এবং বাস্তবতা বিবর্জিত। এই বাজেট জনগণের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে। বড় ঘাটতির এই বাজেট বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব আদায় সরকারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে। এখন দেশে কোনো লোডশেডিং হচ্ছে না, কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না, তবে সেটি লোডশেডিং নয়, টেকনিক্যাল সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ রাজধানীর আফতাবনগরে জাতীয় লোডশেডিং নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সারা দেশে অপরিকল্পিতভাবে লাইন বৃদ্ধি করায় অনেক জায়গায় শত কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়েছে। এইসব লাইনের কারণে অনেক এলাকায় বিদ্যুতের টেকনিক্যাল সমস্যা হচ্ছে। জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না বলে জানান মন্ত্রী। আসলে লোডশেডিংটা হয় তখনই যখন আমার বিদ্যুৎ উৎপাদন হয় না, কিন্তু উৎপাদন হওয়ার পরে ট্রান্সমিশন করার পরে যখন বিদ্যুতের অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না, সেটা লোডশেডিং না, সেটা হলো টেকনিক্যাল। তো গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিদ্যুতে সয়লাভ করে দিয়েছিল। এই যে অপরিকল্পিত লাইনগুলো সৃষ্টি করেছে, এই লাইনগুলো করার জন্য এখন আমরা দেখছি যে আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারই উত্তরাধিকারী তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের বুকে আবার সম্মানসূচক অবস্থানে নিতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মঈন খান গতকালের বাজেট প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমানের বাজেটের সুফলে বাংলাদেশ তখনও অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে এবারও তার পুনরাবৃত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে, তারা সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। তিনি আরও বলেন, চীন প্রতিদিন বদলায়, প্রতিদিন উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা সারা পৃথিবীতে উন্নয়নের সমর্থন করছে। বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে। এই সময় তিনি চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করেন। এই সময় ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, যেভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা বাংলা থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরগাঁও এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেশে পৌঁছেছেন। সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। এই সময় বেনাপোল নো ম্যানস ল্যান্ডে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এই সময় বাংলাদেশি সাংবাদিকদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্বশক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এই সময় সীমান্ত উত্তাপ নিয়ে তিনি বলেন, ভারত বাংলা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র।
দুই দেশের জন্য ভালো হয় এমন পদক্ষেপই নেওয়া হবে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিকেলে পাবনার ঈশ্বরদীতে এক আলোচনা সভায় পারমাণবিক শক্তি, কৌশল, বাস্তবতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতে ঈশ্বরদীর মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এখানে বড় বড় শহর গড়ে উঠবে, লোডশেডিং বলতে আর কিছু থাকবে না, বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। এই সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি নেতৃত্ব দিয়েছেন। কাজেই তার স্মৃতি বিজড়িত ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। দুপুরে টাঙ্গাইল শহরে জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভাসানী হলের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই সময় হলটির ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের আশ্বাস দেন। এই সময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক এই ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ভাসানী হল পরিদর্শন শেষে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধনে একটি কর্মশালায় যোগদান করেন তিনি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। 16 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে শুক্রবার অবসরের ঘোষণা দিয়েছেন ব্ল্যাক ক্যাপসের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ডের হয়ে 378 আন্তর্জাতিক ম্যাচে 19,000-এর বেশি রান, 48টি সেঞ্চুরি এবং অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন তিনি। শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বেও ছিলেন অনন্য। তার অধিনায়কত্বেই নিউজিল্যান্ড খেলেছে 2টি বিশ্বকাপ ফাইনাল এবং জিতেছে 2021 সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন, দেশের হয়ে সর্বোচ্চটা দেওয়ার তাড়না থেকেই সঠিক সময়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের অন্যতম ভদ্র, মার্জিত ও সফল এই ব্যাটারের বিদায়ে শেষ হল নিউজিল্যান্ড ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায়। বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়ার মিশনে আজ মাঠে নামছে স্বাগতিক কানাডা। বি গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনিয়ার মুখোমুখি হবে উত্তর আমেরিকার দলটি। এর আগে বিশ্বকাপে খেলা 6টি ম্যাচের সবকটিতেই হেরেছে কানাডা, তাই ঘরের মাঠে প্রথম জয়ের স্বপ্ন নিয়ে নামছে তারা। তবে চোটের কারণে অধিনায়ক আলফোনসো ডেভিসের না থাকা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। অন্যদিকে ইতালিকে বিদায় করে বিশ্বকাপের টিকিট পাওয়া বসনিয়া ও হার্জেগোভিনিয়া ভরসা রাখছে অভিজ্ঞ স্ট্রাইকার এদিক জেকো এবং ডিফেন্ডার সিয়াদ কোলোসিনাচের উপর। এখন দেখার বিষয়, ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে কানাডা কি তাদের বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটাতে পারে, নাকি অভিজ্ঞ বসনিয়াদের কাছে হোঁচট খায় স্বাগতিকরা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এবারের বাজেট সব শ্রেণী পেশার মানুষের জন্য, মন্তব্য অর্থমন্ত্রীর। বিদ্যুতের বাড়তি লাইনের ত্রুটিতে লোডশেডিং হচ্ছে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। এবং উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বললেন স্থানীয় সরকার মন্ত্রী।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।